তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র? দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অবস্থায় পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী লীগকে রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে ছাত্র সমন্বয়করা এবং সরকারের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড। হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে, জানি না এর পেছনে কি কি তথ্য আছে নয় দিগন্তের হাতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। আওয়ামী লীগকে রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে ছাত্র সমন্বয়করা এবং সরকারের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড। এবং তারই ইঙ্গিত আমরা এর মধ্যে পেতে শুরু করেছি। শেখ হাসিনা জনসম্মুখে আসতে শুরু করেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে। এর বেশ কিছু কারণ আছে, আমি সেগুলো পরে বলছি। এবং শেখ হাসিনার যে তার যে পুনরুত্থান ঘটছে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একের পর এক অডিও বার্তা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা শুনতে পেয়েছি। যেভাবেই হোক তা ফাঁস করা হোক অথবা ছড়িয়ে দেওয়া হোক, সেগুলোর মধ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা ছিল, বেশ কিছু উস্কানিও ছিল, এটাও সত্য কথা। আমরা দেখলাম হঠাৎ করে তিনি জনসম্মুখেও আসতে শুরু করলেন। কেমন? গত সপ্তাহে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি জনসভায় তিনি প্রকাশ্যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, সেখানে বেশ কিছু কথা বলেছেন। আগামী 8ই সেপ্টেম্বর লন্ডনে আওয়ামী লীগের আরেকটি জনসভায় তার টেলিকনফারেন্সে যুক্ত হওয়ার কথা। এবং নিউ ইয়র্ক সিটিতে যে জনসভা আওয়ামী লীগের, সেখানে তিনি কি বলেছেন, যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে এবং তাকে এবং তার বোন শেখ রেহেনাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল, এই বক্তব্যগুলো দিয়েছে। এখন বিরতি ভেঙে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে বিরতির কিছু নেই, আওয়ামী লীগ রাজনীতি ছিল এবং এখনো আছে। তিনি বলেছেন যে দেশের দুর্বৃত্ত চলছে, মানুষ কষ্টে আছে, মানুষকে উদ্ধার করার নৈতিক দায়িত্ব আওয়ামী লীগের। কি সুন্দর কথা। বর্তমান সময়ে যাই হোক না কেন, বর্তমানটা দিয়ে আওয়ামী লীগের সময় যা কিছু ঘটেছে সেটি জায়েজ করার কোনো উপায় নেই। 15.5 বছরের মানুষ কি পরিমাণ কষ্টে ছিল, বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বীদের উপর স্টিম রোলার চালানো, মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে যে নাভিশ্বাস ওঠা এবং গুম খুন, এগুলো তো ছিলই, কি অস্বীকার করতে পারবো আমরা? আচ্ছা, আবার শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। সে বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলছেন এটি বাক স্বাধীনতার হরণ। আবার বলতে হয় কি সুন্দর কথা, যখন 2015 সালের 7 জানুয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল আদালতের নির্দেশে, তখন সেটা বাক স্বাধীনতা হরণের পর্যায়ে পড়েনি নাকি? সেগুলো কিছুই না, সেগুলো আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন আওয়ামী লীগ যেটি করছে, শেখ হাসিনা যেটি করছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে ভারতে আশ্রয় নিয়ে তারপর তার যে কর্মকাণ্ড, সেটিকে আবার বিএনপি বলছে যে এটি করে কোনো লাভ হবে না, এটা ফাঁপা আওয়াজ। যাই হোক না কেন, আবার রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা ভারতে লিখে দেওয়া পাণ্ডুলিপি তিনি তোতা পাখির মতন আওড়াচ্ছেন। দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, দেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা, ভারতের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ, সেগুলোই শেখ হাসিনার মুখ থেকে বের করে আনা হচ্ছে। এবং ঠিক এমন কথাই ভারতের একজন বর্ষীয়ান সাংবাদিক, আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি, দীনেশ কে ভোরা, তিনিও বলেছেন যে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে মোদি তার টার্গেট ফুলফিল করার চেষ্টা করছেন। এর কারণ হিসেবে যেগুলো বলা হচ্ছে তা হচ্ছে ভারত স্পষ্টতই তার একটি অঙ্গরাজ্য হারিয়েছে, বাংলাদেশ তার একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশ থেকে যে মিলিটারি এবং ইকোনমিক সুবিধা ভারত পেত সেটা তো হারিয়ে গেছে, সেটা আর পাচ্ছে না। অতএব ভারত সেই তার হারানো রাজ্য অঙ্গরাজ্য ফিরে পেতে শেখ হাসিনাকেই ব্যবহার করছেন। যেভাবেই ব্যবহার করা হোক না কেন, বিষয় তো শেখ হাসিনা তার সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন এবং বাস্তব ক্ষেত্রে আমরা সেটা দেখছি। বর্তমান সরকারের উপরে মানুষ বিরক্ত, সীমাহীনভাবে বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে মানুষ। কিন্তু কেন এগুলো? আমি শেখ হাসিনার রাজনীতি ফেরার বিষয়ে আগে একটু বলে নেই যে
ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর একজন পণ্ডিত ব্যক্তি, তিনি কি বলেছিলেন? তিনি 5 আগস্টের পরপরই বলেছিলেন যে শেখ হাসিনার যুগ শেষ হয়ে গেছে, শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা তাকে মেনে নেওয়ার মতন বাংলাদেশের মানুষের মানসিকতা তৈরি হবে না, এরকমটা তিনি বলেছিলেন। পাশাপাশি মাত্র কদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, যিনি আবার নরেন্দ্র মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত, তিনি কি বলছেন? তিনি বলেছেন যে শেখ হাসিনার ভাবমূর্তি এবং আওয়ামী লীগের ভাবমূর্তি পুনরুদ্ধার করা অনেকটাই কঠিন হয়ে পড়বে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চলছে। আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয় তাহলে মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং শেখ হাসিনার বয়স যেহেতু এখন 77, যদি 10 বছর কমও হতো তাহলে না বোঝা যেত যে তিনি আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করবেন। কিন্তু এই শুরু করতে করতে তার যে বয়স আরো 5-7 বছর 10 বছর চলে যাবে, সেই অবস্থায় শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা পুনরুত্থান অনেকটাই কঠিন। শশী থারুর নিঃসন্দেহে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার ব্যাপক অভিজ্ঞতা। তিনি যে মন্তব্য করেছেন সেটি হতেই পারে যে শেখ হাসিনার যুগ শেষ, আবার রঞ্জন চক্রবর্তী যেটা বলেছেন সেটাও হতে পারে। কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন জরিপে সেটি বেরিয়ে আসছে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে। কেন এটি হচ্ছে? প্রথমেই বলছিলাম যে আমি যে কথাটি বলে রেখেছিলাম, আমার কথাগুলো অলরেডি তো রেকর্ডেড, তাই না? আপনারা পিছনে গেলেই দেখতে পারবেন যে মোটামুটি 15-20 আগস্টের পর আমি কি ধরনের মন্তব্য করেছিলাম। আমি যে ধরনের মন্তব্য করি আর না করি সেটি বড় কথা নয়, কথা হচ্ছে শশী থারুর বা পিনাক রাজন চক্রবর্তী যে কথাগুলো বলেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে, ফল কি তার বিপরীত হতে চলেছে? কেন? এই বিষয়টি শুরু থেকে বলছিলাম। সারা দেশে যে মব জাস্টিসের সৃষ্টি করা হয়েছিল বা এখনো চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার এক ধরনের চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা যেই করুক না কেন, সরকারের এক ধরনের সহনশীলতা রয়েছে তার প্রতি, এক ধরনের উদাসীনতা রয়েছে, এবং সরকারের মধ্যে থেকেই কোনো কোনো উপদেষ্টা তো নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি পৌঁছে গেছে। এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, ভালো চোখে নেওয়ার কথা নয়। হ্যাঁ, কিছু মানুষ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে তুমুল কথাবার্তা বলবে, আমরাও হয়তো অনেকে বলি, এগুলো অবাস্তব কিছু নয়। প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, কিন্তু যে ক্ষোভ বিক্ষোভ 5 আগস্টে ছিল সেটি কি সেই মাত্রায় আছে? আমরা চোখ বন্ধ করে আপ্তবাক্য আওড়াবো আর ধরে নেব যে না, বর্তমান সরকার অনেক বেশি জনপ্রিয়, আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা নেই, এমনটা ভাবলে আমরা বোকার স্বর্গে বাস করছি। নয়া দিগন্তে একটা রিপোর্ট যে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে। জানি না এর পেছনে কি কি তথ্য আছে নয়া দিগন্তের হাতে। তার মধ্যে ইমিডিয়েট যে একটা তথ্য তারা গুরুত্ব দিয়েছে যে সোমবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। এটা খুব মানে এই যে সাম্প্রদায়িক উস্কানি হলো এগুলি, যে হিন্দু শিক্ষার্থীদের হবে কেন? বলবে যে বাংলাদেশিদের নির্যাতনের ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা খুবই দুঃখজনক। এটাকে মোটামুটি ভারত খুব স্টাবলিশ করছে। যাই হোক, অন্য বিতর্ক। বেড়েছে ভারতীয় অনুপ্রবেশকারী। এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150 বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী 20 জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। 20 জানুয়ারির পর বলা হচ্ছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপ করে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে এমন তথ্য দেন। ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে। তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগ। গতকাল বাংলাদেশ থেকে বলা